আপনি দেখবেন যে তার এটা আয়ের সঙ্গে যোগ হইতেছে নিয়োগকর্তা কর্তৃক ওই যে ভবিষ্যৎ তহবিলের অংশ আসে না, সেটা কিন্তু আপনারটা তো আপনার নিজস্ব আয় থেকে যাচ্ছে। আমি সবচেয়ে অ্যাকাউন্টিং করানোর উদ্দেশ্য হলো যে মাথাটা যেন ওইরকম মানে সুচাগ্র চিন্তা ভাবনা করতে পারে। আপনার যে হিসাবটা হলো যে আপনি আপনার যেটাই বিনিয়োগ করলেন সেটা তো আপনার আয় থেকেই যাচ্ছে, সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। আপনার মোট বেতনের মধ্যে করযোগ্য আয়ের মধ্যে আপনার কর হিসাব হয়ে গেল। এবার আপনার টাকা আপনি বিনিয়োগ করছেন, এখানে কিন্তু আপনার টাকাটা আপনার খরচের একটা অংশ। খরচ মানে এটা বিনিয়োগ খরচ। এখানে নিয়োগকর্তার যে অংশটা বেতনের যে এই যে সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারীদের যে বেতন ফর্ম পুরা করা হয়, এখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে মানে বেসরকারি বেলায় নিয়োগকর্তার যে ইটা সেটা আসে, নিয়োগকর্তার অংশ আসে না। তার মানে কি আপনি ওইটা আয়টা আপনার আয়ের সঙ্গে যোগ করে আপনি কর পরিশোধ করতেছেন এবং টাকাটা তারা সরাসরি এটা ফান্ডে নিয়ে যেতেছে। এটা আপনারই টাকা। মানে আমি আপনাদের বুঝাইতে চাইলাম যে এটা সেলফিশ হওয়া না, এটা আপনার সঠিকভাবে বুঝা নেওয়া যে এখানে মনে হইতেছে এটা তো প্রতিষ্ঠান কই দিব, আমি টাকা এটা না পাইয়াও এটার উপর আমি কর দিয়ে দিতেছি, তাই না? তাহলে আসলে কি হতো, আসলে এটা আমারই টাকা। আচ্ছা, এখন থামলাম। এখন যে জিনিসটা সেটা হইতো যে আমরা যেটা দেখতেছি যে আর এই যে যেটা তালিকা, এই তালিকাটার মধ্যে আরেকটা বিষয় আছে, যেমন কিছু কিছু জিনিস আছে অমুক এই প্রতিষ্ঠানের দান, এই যে মানে এই এরকম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বা দান, এই টাকাটা কিন্তু আমি রেয়াত নিতে পারবো, এই টাকাটা কিন্তু আমার খরচ হয়ে যাবে, এই টাকা কিন্তু আমার সম্পদ বিবরণীতে থাকবে না। তার মানে এই রেয়াত কিন্তু আসলে রেয়াতের থেকে বড় প্রশ্ন হইল 15% রেয়াত পাইলাম আর 85% আমার খরচই, 100%ই খরচ। আমাকে শুধু সরকার ব্যাকআপ দিল 15%। তাহলে এটাও কিন্তু আসলে এটা শুধু রেয়াত পাওয়া যায়, কিন্তু এইটা ব্যয়ের উপরে রেয়াত হইল। তাহলে এই রেয়াত তো আমার জন্য লাভজনক, আমার জন্য লাভজনক খাত এখানে সীমাবদ্ধ। এই খাতটাই আমরা বুঝা করব। আর যেটা ওইরকম অধিকাংশ করদাতাই মানে ওই যে মানে বিভিন্ন ওই 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 জাকাত তহবিল বা ত্রাণ তহবিলে দান করেন, তাদের বেলায় মানে মূলত তাদের জন্যে আমরা এই ট্যাক্সের যে হিসাবটা করব, সেক্ষেত্রে তো ওইটা আমার মাথায় থাকবে না। এখানে ওই মানে প্রত্যেক ব্যক্তি এই এই যে সুবিধাগুলি ভোগ করবে, এটা আমরা প্রথমে মাথায় আনব। এই আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা না জানলে ওই রিটার্নটা মিলবে না, রিটার্নটা ভুল হবে। স্যার, আমার একটা প্রশ্ন, যে আমরা যে কর রেয়াত করবো এখানে যে লিস্টগুলা, এটা কি আমাদের 7টা খাতে যে মানে আমরা রিটার্ন সাবমিট করবো, তো এইটা সবার জন্যই কি এই একই লিস্ট? ব্যক্তির বেলায় একই, আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কোম্পানির হিসাব আলাদা তো। তার মানে আলাদা আছে, ব্যক্তির বেলায় এই লিস্ট শুধু ব্যক্তির জন্য, এইটা জিনিসটা ব্যক্তির জন্য, এটা ব্যক্তির জন্য, অন্যান্যগুলো আলাদা। কোম্পানির কিন্তু রেয়াত নেই। কোম্পানি আছে যেমন কিছু কিছু আছে, যেমন এই ওরা সঞ্চয়পত্র কিনতে পারে, সেখানে তাদের কর্তনের হারটা আবার অনেক বেশি। এখানে কিন্তু ব্যক্তির বেলায় কর্তনের হারটাও কম, আবার এই কোম্পানি আমরা আমাদের আইনের ম্যানুয়ালেই পাবো না, ওইটাই পাবো, যেমন কোম্পানি ক্ষেত্রে কি বা শুধু আমরা একটা ব্যক্তি। আরেকটা আছে, কোম্পানি যদি কোনো জায়গায় ইনভেস্ট করে সেটা তো একেবারে ফ্রি, কর দেওয়া লাগে না। কোন ক্লাস সেটা? যেমন যে মৎস্য খাবার নাকি এরকম কিছু দেয় না সরকার? দিত নাই। মৎস্য খাতে আয়টা দেখেন 20 লাখ পর্যন্ত আপনার হলো কৃষিতে মৎস্য খাত, কৃষিতে দিচ্ছেন আমরা কর? হ্যাঁ না, ওটা আপনাকে ওই ইগুলা সারগুলা দেখতে হবে। মাঝে মধ্যে আসে যে ফ্ল্যাট কিনলে কর দিতে হবে না। আমি তো এতক্ষণে তো বিনাশ করলেন আপনি,
ফ্ল্যাট কিনলে কর দিতে হবে নাকি ফ্ল্যাটের উপরে কর দিতে হবে না ভ্যালুর উপরে নাকি ভ্যালুর উপরে এটা এটা সরকারের মাঝে মাঝে ব্ল্যাক মানি যে হোয়াইট করে না 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 সেটা তো হইলো আপনাকে আপনাকে ধরেন আপনি একটা 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন এই টাকাটা তো আপনার ফাইলে থাকা লাগবে ও আপনার ফাইলে যখন নাই বুঝছি। তখন একটা কর দিয়ে এটার বৈধ করতে হয় আপনি এটা মনে করেন না যে একেবারে ফ্রি একেবারে ফ্রি তা না বরং সেখানে যে করটা দেওয়া লাগে সেই করটা স্কোয়ার মিটারের দায়িত্ব হয় এটা কিন্তু 24-এর আইনে ছিল 25-এর আইনে নেই বুঝতে পারছি আপনার যে প্রশ্নটা ছিল যে এই মানে বিনিয়োগটা করমুক্ত করমুক্ত। না, না, আসলে করমুক্ত না। আচ্ছা ওই বিনিয়োগটা করে আমি আবার ফাইলে দেখাই দিতে পারি হ্যাঁ হ্যাঁ